স্ট্যানফোর্ড বিজনেস স্কুল বিশ্বের ১ নম্বর বিজনেস স্কুল হিসাবে পরিচিত, কিন্তু সমস্যা হল প্রতি বছর তারা মাত্র ৪০০ জনের মতো শিক্ষার্থীকে সুযোগ দেয়। এর মানে হল আপনি যদি সেই ভাগ্যবান ৪০০ জনের একজন না হন, তবে সেই শিক্ষা ডজন ডজন বিলিয়নিয়ার তৈরি করেছে তা আপনার কাছে পৌঁছাবে না। আমার মনে হয় এটা ঠিক নয়। তাই পরবর্তী ১৫ মিনিটে আমি আপনাকে স্ট্যানফোর্ড থেকে শেখা সব কিছু শেখাতে যাচ্ছি। কিভাবে একটি বিলিয়ন ডলারের কোম্পানি শুরু করতে হয় থেকে শুরু করে কিভাবে একজন হেজ ফান্ড ইনভেস্টরের মতো স্টকের বিশ্লেষণ করতে হয়, সব কিছুই এখানে থাকবে। আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে জীবনের মূল্যবান ২টি বছর এবং লাখ ডলারের শিক্ষা এখানে সংক্ষেপে তুলে ধরা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই বিজনেস স্কুলে শেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্ট্র্যাটেজি বা কৌশল, অর্থাৎ অ্যাপল, ফেসবুক বা নাইকির মতো কোম্পানি তৈরির মূল পরিকল্পনা কী হওয়া উচিত। বিজনেস স্কুলে আমরা এই সফল কোম্পানিগুলোর কৌশলগুলো নিয়ে গবেষণা করি এবং শিখি তারা কিভাবে প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যায়। কর্পোরেট স্ট্র্যাটেজি বোঝার সেরা উপায় হল পোর্টাস 5 ফোর্সেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা। এটি মূলত 5টি শক্তির সমন্বয় যা একটি কোম্পানির সক্ষমতা নির্ধারণ করে। সেগুলি হল: ১. আপনার প্রতিযোগিতা কতটা কঠিন। ২. বাজারে আপনার পণ্যের বিকল্প আর কি আছে। ৩. নতুন কোনো কোম্পানির বাজারে আসার সম্ভাবনা কতটা। ৪. ক্রেতাদের আপনার উপর কতটা প্রভাব বা দর কষাকষির ক্ষমতা আছে। এবং ৫. আপনার সাপ্লায়ার্স বা সরবরাহকারীদের ক্ষমতা কতটুকু। আমরা অ্যাপলের উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। অ্যাপলের প্রতিযোগিতার দিকে তাকালে দেখবেন স্যামসাং, গুগল বা মাইক্রোসফটের মতো অত্যন্ত শক্তিশালী কোম্পানিগুলো তাদের প্রতিপক্ষ। বাজারে বিকল্প পণ্যের অভাব নেই। ফোনের জন্য স্যামসাং গ্যালাক্সি, কম্পিউটারের জন্য উইন্ডোজ বা ভিআরের জন্য মেটাকোয়েস্ট আছে। এই কঠিন প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য অ্যাপল যা ব্যবহার করে তাকে বলা হয় ইকোসিস্টেম। আমি হয়তো স্যামসাং ফোন কিনতে পারি, কিন্তু আমার আইফোনটি ম্যাকের সাথে সিঙ্ক করা। আমার এয়ারপডসগুলো আইফোনের সাথে অনায়াসে কানেক্ট হয় এবং সব ছবি আইক্লাউডে থাকে। অর্থাৎ অ্যাপল তাদের ইকোসিস্টেমের মাধ্যমে এমন একটি অবস্থা তৈরি করে যাতে ক্রেতারা চাইলেও অন্য ব্র্যান্ডে যেতে না পারে। এছাড়া নতুন কোনো কোম্পানির জন্য অ্যাপলের মতো শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি করা অসম্ভব ব্যয়বহুল, যা অ্যাপলকে একটি বাড়তি সুবিধা দেয়। আবার অ্যাপল যেহেতু বিশাল পরিমাণে পণ্য উৎপাদন করে, তাই তারা সাপ্লায়ারদের সাথে দর কষাকষি করে খরচ কমিয়ে আনতে সক্ষম হয়, যা তাদের মুনাফা বাড়াতে সাহায্য করে। কৌশলের আরেকটি মজার দিক হল নিজের কোম্পানির শক্তি, দুর্বলতা এবং প্রতিযোগিতামূলক সুবিধাগুলো খুঁজে বের করা। অ্যাপলের অন্যতম বড় শক্তি হল তাদের ব্র্যান্ড। অ্যাপল বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মনে এমন একটি জায়গা করে নিয়েছে যে ফোন বললেই সবার আগে অ্যাপলের কথা মনে আসে। একইভাবে ম্যাকডোনাল্ডস বা নাইকির লোগো দেখলেই আপনি চিনতে পারেন, কারণ এই ব্র্যান্ডগুলো আপনার মনে গেঁথে আছে। প্যাটাগোনিয়ার মতো কোম্পানি আবার তাদের ব্র্যান্ড ব্যবহার করে পরিবেশ সচেতন গ্রাহকদের আস্থা অর্জন করে। ব্র্যান্ডিং যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইকোনমি অফ স্কেল আরেকটি বড় শক্তি। যেমন বোয়িং যখন একটি বড় বিমান তৈরির জন্য কারখানা বানায়, তখন একটি বিমান বানাতে যে খরচ হয়, ১০০০ বিমান বানালে সেই নির্দিষ্ট খরচটা কমে আসে। সফল কোম্পানিগুলো বড় হওয়ার সাথে সাথে আরও দক্ষ হয়ে ওঠে। অ্যামাজন বা ওয়ালমার্ট আবার কাজ করে কস্ট লিডারশিপ বা কম খরচে পণ্য দেওয়ার কৌশলে। জেফ বেজোস জানতেন যে মানুষ সব সময় কম দামে পণ্য কিনতে চাইবে। তিনি একটি ফ্লাইহুইল মডেল তৈরি করেছিলেন। দাম কমলে ক্রেতা বাড়বে, ক্রেতা বাড়লে বিক্রি বাড়বে, আর বিক্রি বাড়লে খরচ আরও কমিয়ে এনে দাম আবারও কমানো সম্ভব হবে। আবার টেসলার মতো কোম্পানি সফল হয়েছে সম্পূর্ণ নতুন উদ্ভাবন বা ইনোভেশনের মাধ্যমে। তারা এমন একটি বাজারে ঢুকেছে যেখানে অনেক পুরনো কোম্পানি ছিল, কিন্তু টেসলা বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা পেটেন্ট এবং সরকারি নিয়মকানুনও অনেক সময় প্রতিযোগীদের রুখে দিতে সাহায্য করে। তবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত সুবিধা হল নেটওয়ার্ক এফেক্টস। এর মানে হল যত বেশি মানুষ একটি নেটওয়ার্ক ব্যবহার করবে, সেই নেটওয়ার্কের গুরুত্ব তত বাড়বে। যেমন প্রথম যখন টেলিফোন আবিষ্কার হয়েছিল, তখন মাত্র একজনের কাছে ফোন থাকলে সেটার কোনো মূল্য ছিল না। কিন্তু যখন আরও মানুষ ফোন ব্যবহার শুরু করল, তখন নেটওয়ার্কটি সবার জন্যই মূল্যবান হয়ে উঠল। ইনস্টাগ্রাম বা টিকটক থেকে মানুষ কেন অন্য অ্যাপে সহজে যেতে চায় না? কারণ তাদের পরিচিত সবাই সেখানে আছে। এটাই হলো নেটওয়ার্ক এফেক্ট। আপনি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করবেন তা ঠিক করার পর আপনার ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সময় এসেছে। আর তা হলো একটি দুর্দান্ত প্রোডাক্ট বা পণ্য তৈরি করা যা মানুষ আসলেই কিনতে চাইবে। প্রোডাক্ট বলতে শুনতে হয়তো একটু খটকা লাগতে পারে, কিন্তু সহজ কথায় এটি হলো আপনার ব্যবসার মূল ভিত্তি, অর্থাৎ আপনি যা বিক্রি করছেন। সেটি হতে পারে গাড়ি, টি-শার্ট, সফটওয়্যার কিংবা কোনো সেবা। এই জিনিসটির জন্যেই মানুষ আপনাকে টাকা দেবে। বিজনেস স্কুলে আমরা শিখি কিভাবে মাইক্রোসফট জুন বা গুগল গ্লাসের মতো ব্যর্থতা এড়িয়ে অ্যাপল আইফোনের মতো সফল হওয়া যায়।
আপনার মিলিয়নার বা বিলিয়নার হওয়ার মতো স্টার্টআপ আইডিয়াটি বাস্তবায়নের জন্য মাত্র দুটি জিনিস মাথায় রাখতে হবে। এক, সব সময় অন্যের কোনো সমস্যার সমাধান দিয়ে শুরু করুন। আপনি যদি আগেভাগেই একটি আইডিয়া মাথায় নিয়ে বসে না থেকে মানুষের সমস্যাগুলো মনোযোগ দিয়ে দেখেন, তবে আপনি সেরা সমাধানটি বের করতে পারবেন। যেমন ধরুন, আপনি কাউকে ওজন কমাতে সাহায্য করতে চান। তার জন্যে কি ভালো হবে তা আগে থেকে ধরে না নিয়ে যদি তার লাইফস্টাইল এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন, তবেই আপনি সবচেয়ে কার্যকর সমাধানটি দিতে পারবেন। দ্বিতীয় বিষয়টি হলো ইটারেট করা বা ধাপে ধাপে উন্নত করা। মনে রাখবেন, কোনো চমৎকার পণ্যই শুরুতেই নিখুঁত হয়ে জন্মায় না। একটি বিশ্বমানের পণ্য তৈরি করতে বছরের পর বছর কাজ এবং উন্নতির প্রয়োজন হয়। বিজনেস স্কুলে শেখানো পদ্ধতিটি হল, প্রথমে খুব ছোট একটি নির্দিষ্ট নিশ গ্রাহক গোষ্ঠীর জন্য একটি সাধারণ প্রোডাক্ট তৈরি করুন, তারপর ধীরে ধীরে সেটাকে বড় করুন, ধীরে ধীরে সেটাকে আরও গেটার করুন। উদাহরণস্বরূপ, ধরুন আপনার মাথায় আইডিয়া এলো যে ভবিষ্যতে সব কেনাকাটা অনলাইনে হবে, কিন্তু শুরুতেই আপনি বিশাল কিছু না করে খুব ছোটভাবে শুরু করতে চান। আপনি দেখলেন বইয়ের দোকানে গিয়ে কাঙ্ক্ষিত বইটি খুঁজে পাওয়া বেশ কঠিন, তাই আপনি সস্তায় একটি অনলাইন বুকস্টোর চালু করলেন। আপনি যখন আপনার সাইটের ভিজিটারদের কাছে জানতে চাইলেন তারা কেন এটি পছন্দ করছে, তারা আপনাকে 3টি কারণ বলল। 1, অনেক বইয়ের সংগ্রহ, 2, কম দাম, এবং 3, ঘরে বসে পাওয়ার সুবিধা। এখন একজন বুদ্ধিমান উদ্যোক্তা হিসাবে আপনি এই 3টি জায়গাতেই আরও জোর দেবেন। আপনি শিপিংয়ের সময় কমিয়ে 2 দিনে নিয়ে আসলেন, দাম আরও কমালেন এবং সংগ্রহের তালিকা বড় করলেন। অনলাইন বুকস্টোর দিয়ে শুরু করলেও আপনি খুব সতর্কভাবে এরপর টি-শার্ট, স্কিন কেয়ার এবং একসময় পুরো ই-কমার্স জগৎ দখল করে নিলেন। অর্থাৎ শুরুতে একটি ছোট গ্রুপকে আপনার পণ্য দিয়ে দারুণভাবে সন্তুষ্ট করুন, তারপর সেই সাফল্যকে ভিত্তি হিসাবে ব্যবহার করে ব্যবসা বড় করুন। ঠিক এভাবেই আমাজনের জন্ম ও বিকাশ হয়েছে। তবে শুধু একটি ভালো পণ্য থাকলেই চলে না। অনেক নতুন উদ্যোক্তা শুরুতেই মার্কেটিং নিয়ে ভাবেন না, যা একটি বড় ভুল। মার্কেটিংয়ের অনেক তাত্ত্বিক বিষয় থাকলেও আপনার কেবল একটি জিনিস ভালোভাবে বোঝার দরকার, তা হল আইসিপি বা আইডিয়াল কাস্টমার প্রোফাইল। এই জিনিসটি কেন এত গুরুত্বপূর্ণ? ধরুন আপনি ওজন কমানোর একটি ব্যবসা শুরু করতে চান। একজন সাধারণ উদ্যোক্তা ভাববেন, আমি সবার ওজন কমাতে সাহায্য করব। কিন্তু বাজারে প্রতিযোগিতার কথা ভাবুন। আপনি যদি সবার কথা ভাবেন, তবে আপনি কারোর জন্যেই বিশেষ কিছু হতে পারবেন না। এর বদলে আপনি যদি নির্দিষ্ট করে বলেন, আমি সেই মায়েদের সাহায্য করতে চাই যারা চাকরি সামলানোর পাশাপাশি সন্তানদের দেখাশোনা করেন এবং ওজন কমাতে চান। এখন চিন্তা করে দেখুন, ওই মায়েরা কোন বিজ্ঞাপনে বেশি সাড়া দেবেন? সবার ওজন কমানো, নাকি ব্যস্ত মায়েদের লাইফস্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশেষ প্রোগ্রাম? উত্তরটি স্পষ্ট। আপনার কাস্টমারকে যত ভালোভাবে চিনবেন, আপনার মার্কেটিং তত বেশি কার্যকর হবে। মার্কেটিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল চ্যানেল বা মাধ্যম। আপনি যদি জেন জি-কে টার্গেট করেন, তবে টিভিতে বিজ্ঞাপন দিয়ে লাভ নেই, কারণ তারা টিভি দেখে না, তারা থাকে সোশ্যাল মিডিয়ায়। আবার আপনি যদি সেই মায়েদের টার্গেট করেন, তবে আপনাকে দেখতে হবে তারা কোথায় সময় কাটান। হয়তো তারা ইনস্টাগ্রামে মম ব্লগারদের ফলো করেন বা সন্তানদের স্কুলের ইভেন্টে থাকেন। তাই আপনার বিজ্ঞাপনটি এমন জায়গায় এবং এমনভাবে দিতে হবে যেখানে আপনার টার্গেট কাস্টমার নিয়মিত যাতায়াত করেন। এক কথায়, আপনার ক্রেতাকে বুঝুন এবং তারা যেখানে আছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলুন। এতক্ষণ আমরা ব্যবসার মূল ভিত্তিগুলো শিখলাম। এখন আমরা ওয়াল স্ট্রিট ইনভেস্টরদের মতো চিন্তা করা শিখব। ফিন্যান্সের বিষয়গুলো নিয়ে অনেকে ভয় পান, কিন্তু আমি মাত্র কয়েক মিনিটে এই পুরো বিষয়টির সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর্থিক বিশ্লেষণ বা ফিনান্সিয়াল অ্যানালিসিস হল মূলত কোনো ব্যবসা বা সম্পদের প্রকৃত দাম কত তা নির্ধারণ করা। ভবিষ্যতে একটি ব্যবসা কত টাকা আয় করতে পারবে তার উপর ভিত্তি করেই এই হিসাব করা হয়। সহজভাবে বললে আপনাকে 3টি জিনিসের দিকে নজর দিতে হবে। 1, রেভিনিউ বা কত টাকা আসছে। 2, কস্ট বা খরচ, কত টাকা চলে যাচ্ছে। এবং 3, প্রফিট বা মুনাফা, সব খরচ বাদ দিয়ে কত টাকা হাতে থাকছে। যে কোনো বড় কোম্পানির এই তথ্যগুলো জানতে হলে তাদের 3টি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হয়: ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। স্টারবাকসের উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। স্টারবাকসের ইনকাম স্টেটমেন্ট দেখলে আমরা বুঝতে পারি তাদের আয়ের উৎসগুলো, যেমন তাদের নিজস্ব দোকান থেকে আয়, ফ্র্যাঞ্চাইজি থেকে আয় এবং কফি বিন বিক্রি থেকে আয়। সব মিলিয়ে 2023 সালে তাদের রেভিনিউ ছিল প্রায় $36 বিলিয়ন। এরপর আসে খরচের হিসাব। প্রথমটি হল কস্ট অফ গুডস সোল্ড, কগস, অর্থাৎ 1 কাপ কফি বানাতে আক্ষরিক অর্থে কত খরচ হলো, কফি বিন, কাপ এবং কর্মীর পারিশ্রমিক। রেভিনিউ থেকে এই খরচ বাদ দিলে পাওয়া যায় গ্রস প্রফিট।
এছাড়া মার্কেটিং খরচ, নতুন আইটেম রিসার্চের খরচ, R&D এবং অফিস পরিচালনার খরচ জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিয়ে চূড়ান্ত মুনাফা বের করা হয়। এরপর আসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটি ইনকাম স্টেটমেন্টের থেকে আলাদা, কারণ একটি কোম্পানি হয়তো কাগজে কলমে মুনাফা করছে, কিন্তু তারা হয়তো সেই টাকা নতুন ফ্যাক্টরি তৈরিতে বা ঋণ পরিশোধে খরচ করে ফেলছে। তাই হাতে আসলে কত নগদ টাকা থাকছে তা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে বোঝা যায়। সব শেষে আসে ব্যালেন্স শিট। এটি হলো একটি নির্দিষ্ট দিনে কোম্পানির অবস্থা, অর্থাৎ কোম্পানির কত টাকা এবং সম্পদ বা অ্যাসেটস আছে এবং অন্যদের কাছে তাদের দায়বদ্ধতা বা ঋণের পরিমাণ কত। একজন ইনভেস্টর যখন কোনো কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করেন, তখন তিনি এক্সেল শিটে একটি ফিনান্সিয়াল মডেল তৈরি করেন। এখানে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আগামী বছরগুলোতে কোম্পানির আয় এবং ব্যয় কেমন হবে তার একটি ধারণা বা প্রজেকশন করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। আজকের 1 টাকা আর আগামী 3 বছর পরের 1 টাকার মান এক নয়, কারণ আজকের টাকা আপনি ব্যাংকে বা শেয়ার বাজারে খাটিয়ে 10% মুনাফা করতে পারেন। তাই ভবিষ্যতে স্টারবাকস যে $1 বিলিয়ন আয় করবে, আজকের দিনে তার মূল্য কিছুটা কম হবে। একে বলা হয় ডিসকাউন্টিং, আর এই পদ্ধতিকে বলা হয় ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা DCF অ্যানালিসিস। তবে বাস্তব জীবনে অনেক ইনভেস্টর কম্প্যারেবল অ্যানালিসিস বেশি ব্যবহার করেন। যেমন স্টারবাকসের দাম কত হওয়া উচিত তা বোঝার জন্য তারা ম্যাকডোনাল্ডস বা চিপোটলের শেয়ারের দাম এবং মুনাফার তুলনা করেন। একে বলা হয় মাল্টিপল। যদি ম্যাকডোনাল্ডসের মার্কেট মূল্য তাদের বার্ষিক মুনাফার 25 গুণ হয়, তবে স্টারবাকসের ক্ষেত্রেও তেমনটাই আশা করা যায়। তবে কোম্পানি যদি খুব দ্রুত বড় হয় বা তাদের ম্যানেজমেন্ট খুব দক্ষ হয়, যেমন স্টিভ জবসের মতো কোনো লিডার থাকলে, তবে ইনভেস্টররা সেই কোম্পানিকে আরও বেশি মূল্য বা প্রিমিয়াম দিতে রাজি থাকেন। অভিনন্দন! আপনি যদি এতদূর এসে থাকেন, তবে আপনি ভিডিওর সবচেয়ে মূল্যবান অংশে পৌঁছেছেন। স্ট্যানফোর্ড বিজনেস স্কুল শিক্ষার সেই সিক্রেট সস বা গোপন রহস্য এখন আমি আপনাদের বলবো, যার জন্য এটি অন্য সব স্কুলের থেকে আলাদা। স্ট্যানফোর্ড একে বলে টাচিফিলি, আর আমরা একে বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স। অনেকে মনে করতে পারেন, আরে ভাই, এসব তো একেলে কথা, ব্যবসায়ের কি কাজ? কিন্তু এই দক্ষতাগুলো না থাকলে আপনি যে পরিমাণ টাকা লোকসান করবেন তা ভাবতেও পারবেন না। আমি যখন ফিন্যান্সে কাজ করতাম, তখন শুধু সংখ্যার হিসাবই বুঝতাম, কিন্তু পরে বুঝলাম রেভিনিউ বা খরচের এই সংখ্যাগুলোর পেছনে আসল চালিকা শক্তি হল আপনার কোম্পানির মানুষগুলো। আপনার কর্মীরা কতটা দক্ষতার সাথে কাজ করছে তার উপরই নির্ভর করে আপনার প্রফিট। একটু মনে করে দেখুন তো আপনার সেই খারাপ ম্যানেজারটির কথা, যার কারণে হয়তো আপনি মন দিয়ে কাজ করা ছেড়ে দিয়েছিলেন বা চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। একজন দক্ষ লিডার হতে হলে আপনার মধ্যে 3টি গুণ থাকা জরুরি। প্রথমত, সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, অর্থাৎ নিজের মানসিক চাপ বা মেজাজ বুঝতে পারা এবং তা নিয়ন্ত্রণ করা, যাতে আপনি খারাপ মেজাজের কারণে কর্মীদের সাথে খারাপ ব্যবহার না করেন। দ্বিতীয়ত, এমপ্যাথি বা সহানুভূতি, আপনার কর্মীরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বুঝতে পারা। আর শেষটি হল কর্মীদের অনুপ্রাণিত করার ক্ষমতা। একজন অসাধারণ লিডার আপনাকে দিয়ে এমন কাজ করিয়ে নিতে পারেন যা আপনি নিজেও ভাবেননি যে আপনি পারবেন। একজন ভালো ম্যানেজার হওয়ার মূল মন্ত্র হল, তারা জিতলে আপনি জিতবেন। অর্থাৎ আপনি যখন আপনার কর্মীদের সফল হওয়ার সুযোগ করে দেবেন, তারা যখন কাজকে ভালোবাসবে, তখনই তারা আপনার ব্যবসার জন্য সেই 10 গুণ বা 100 গুণ বেশি কার্যকরী আইডিয়াটি নিয়ে আসবে। নিজের ব্যবসা চালাতে গিয়ে যা শিখেছি তা হল অন্যের সেবা করার মাধ্যমেই নিজের প্রকৃত স্বার্থ রক্ষা করা যায়। আমি বলতে পারতাম যে এই ভিডিওটি দেখেই আপনি স্ট্যানফোর্ড MBA-এর মোটামুটি সমান মূল্য পেয়ে গেছেন, কিন্তু একটি জিনিস আমি কোনো ভিডিওর মাধ্যমে আপনাকে দিতে পারবো না, তা হলো সম্পর্ক বা নেটওয়ার্কিং। স্ট্যানফোর্ডে আপনি যে সহপাঠীদের সাথে বন্ধুত্ব করেন, তারাই আপনার নেটওয়ার্ক। আর মনে রাখবেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ, অর্থাৎ আপনার পরিচিতিই আপনার আসল সম্পদ। এই সমাজের নিয়মটাই এমন যে আপনার যত বেশি শক্তিশালী মানুষের সাথে জানাশোনা থাকবে, আপনার সুযোগ তত বাড়বে। ভালো বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সবচেয়ে বড় সুবিধা এটাই। প্রকৃতপক্ষে শুধুমাত্র এই সুবিধাটির জন্যেই তারা এত বেশি সফল মানুষ তৈরি করতে পারে। এই দক্ষতাগুলো তৈরি করুন, কাজে লাগান, চেষ্টা চালিয়ে যান এবং ধৈর্য ধরুন। সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বে। আপনার জন্য শুভকামনা।